সে অনেক দিন আগের কথা। রুদ্রপ্রতাপ ছিল মিহিরপুর গ্রামের একজন জমিদার। ভীষণ বদমেজাজি, অকারণে মানুষের ওপর অত্যাচার করত। তার ছিল এক লেঠেল বাহিনী। সেই বাহিনী নিয়ে সে জোর করে খাজনা দিয়ে গরিব মানুষের জমি হাতিয়ে নিত। এইভাবে সে সম্পত্তিও করেছিল অনেক। আর কেউ জমি লিখতে না চাইলে চলতো লেঠেল বাহিনী দিয়ে অত্যাচার। মরে গেলাম, ছেড়ে দেন বাবু, ছেড়ে দেন। আমি জমি লিখে দেবো, আমাকে প্রাণে মারেন না, আমাকে ছেড়ে দেন। সোজা কথায় কাজ হবে না জানতাম। এই, আর মারিস না, কাগজটায় সই নিয়ে ওকে ছেড়ে দে। তো এই রুদ্রপ্রতাপের ভয়ে গ্রামের সবাই কাঁপত, এমনকি আশেপাশের গ্রামের লোকরাও তাকে ভয় করত। এমনই একদিন পাশের গ্রামে কিছু টাকা আদায় করে একাই বাড়ি ফিরছে। ভেবেছিল বিকেলের মধ্যে বাড়ি ফিরে আসবে, কিন্তু অন্য এক জমিদার বন্ধুর সাথে গল্প করতে করতে সময় কেটে যায়। সে অবশ্য রুদ্রপ্রতাপকে সন্ধ্যের সময় একা বাড়ি যেতে মানা করেছিল, কিন্তু রুদ্রপ্রতাপ বলে, আমার গায়ে হাত দিবে এমন সাহস কারও হয় নাই, সবাই আমাকে ভয় পায়। দুটো গ্রামের মাঝে ছিল বিশাল এক মাঠ। সেই মাঠ দিয়ে এগিয়ে চলেছে রুদ্রপ্রতাপ। সেই সময় ঠ্যাঙাড়েদের বিশাল উপদ্রব ছিল। কিছুটা যাবার পর তাল গাছের আড়াল থেকে দুজন লাঠি নিয়ে রুদ্রপ্রতাপের সামনে দাঁড়িয়ে পড়ে, আর দুজন দাঁড়ায় তার পিছনে। কে রে তোরা? তোদের সাহস তো কম নয়, তোরা রুদ্রপ্রতাপের রাস্তা আগলে দাঁড়াস? কেন রে, তুই কে যে তোর সামনে দাঁড়ানো যাবে না? আমি রুদ্রপ্রতাপ, মিহিরপুরের জমিদার। জমিদার? সালা ভিখারি, গরিব মানুষদের জমি দখল করে জমিদার হয়েছে, আবার বড় বড় কথা। মুখ সামলে কথা বলবি। আমি তোদেরকে ভয় পাই না। আমার লেঠেল বাহিনী দিয়ে তোদের সব কটাকে শেষ করে দেবো। তোর লেঠেল বাহিনীকে আমরা ভয় পাই না রে, যা আছে বের কর। পথ ছাড় আমার, এক কানা করিও তোরা পাবি না। সরে যা সামনে থেকে। তবে রে, এই বলে তার মাথায় মারল লাঠির বাড়ি। চারজনাই দুমদাম পিটাতে লাগলো। মাথা ফেটে দরদর করে রক্ত বের হতে লাগলো। টাকা পয়সা যা ছিল সব নিয়ে নিল তারা। মর এবার। তারপর লাশটাকে ঝোপের মধ্যে ফেলে দিয়ে চলে গেল। পরদিন সকালে গিন্নি চিন্তায় পড়ে গেল। হ্যাঁ রে রমেশ, তোর বাবা এখনো বাড়ি ফিরল না কেন বলতো? মনে হয় বন্ধুর বাড়িতে কুটুমতালি করছে। এইভাবে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। তখনই একজন ছুটতে ছুটতে এসে বলল, গিন্নিমা, গিন্নিমা, জমিদার বাবুকে কারা যেন মেরে মাঠে ফেলে রেখেছে। গ্রামের লোকেরা ধরাধরি করে লাশ নিয়ে আসছে। শোনা মাত্র গিন্নিমা অজ্ঞান হয়ে পড়ে গেল। রমেশ ছুটে চলে গেল দেখতে। যাই হোক, লাশ বাড়িতে নিয়ে এসে সমস্ত কাজ সম্পূর্ণ করতে করতে বিকাল গড়িয়ে সন্ধে হয়ে গেল। এবার লাশ শ্মশানে নিয়ে যাওয়ার পালা। এদিকে আকাশের অবস্থাও ভালো নয়। তাই আর দেরি না করে চোখের জলে বিদায় জানিয়ে লাশ নিয়ে সবাই রওনা দিল। গ্রাম থেকে বেশ কিছুটা দূরে শ্মশান ঘাট। জোনা ৫-৬ ব্যক্তি লাশ নিয়ে এগিয়ে চলেছে। এই শ্মশানে যাবার পথেই প্রাচীন এক বটগাছে এক ভূত বাস করত, যার নাম জগাই। সে ওই মিহিরপুর গ্রামেরই লোক ছিল। বড় ভালো মানুষ ছিল। দুই স্বামী স্ত্রী মিলে ভালোই তাদের সংসার চলত।
আর ছিল রাস্তার ধারে একটা বেশ বড় জমি। জমিদার জোর করে ওই জমি লিখে নিতে চাইলে জগাই কিছুতেই দেয় না। ফলে যা হবার তাই হলো, জগাইকে মরতে হলো। তাও প্রায় আজ থেকে 10 বছর আগে। সেই থেকে সেই বট গাছে আশ্রয় নিয়ে এখানেই থাকে, আর কি করে জমিদারকে জব্দ করা যায় সেই ফন্দি করে। বেটার ছেলে ভণ্ড জমিদার আজ মরেছে, এবার দেখ কেমন লাগে। ওর তো মরে ভূত হতে এখনো বেশ কয়েকদিন লাগবে। এই কদিন যদি আমি ওই মরাটার ভিতরে ঢুকে গরিব মানুষদের কিছু উপকার করি, তাহলে আমার আত্মা শান্তি পাবে। আমার গিন্নিরও কিছু একটা ব্যবস্থা করে দিয়ে আসতে হবে। আমি না থাকায় বেচারি কত কষ্টে থাকে। এদিকে আকাশের মেঘ জমতে শুরু করেছে, শোঁ শোঁ করে হাওয়াও দিচ্ছে। তারা যখন শ্মশানে মরা নিয়ে হাজির হলো, তখন আকাশের অবস্থা আরো খারাপ। জগায়ও মনে মনে এটাই চাইছিল। চিতা সাজিয়ে যখন চিতার ওপর মরা শোয়ানো হলো, তখন তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো, আর সেই রকম বাজ পড়ার শব্দ। একটা বাজ তাদের সামনে পড়তেই তারা ভয় পেয়ে মরা ফেলে কিছুটা দূরে একটা ছাউনি দেওয়া ঘরে ঢুকে পড়ল। এটাই সুযোগ, এই সুযোগটা কি কাজে লাগাতে হবে। জগাই গিয়ে রুদ্রপ্রতাপের শরীরে প্রবেশ করলো। অনেকদিন পর শরীর পেয়ে বেশ ভালোই লাগছে। এখন চুপচাপ মরার মতো পড়ে থাকতে হবে। ওরা যখন আসবে তখন দেখা যাবে। এদিকে অনেক পরে ঝড় বৃষ্টি থামলে সবাই চিতার কাছে এসে হাজির হলো। তখনই জগাই তার পাটা একটু নড়ালো। হ্যাঁ রে রমেশ, তোর বাবার পাটা যেন নড়ে উঠল মনে হলো। কি যা তা বলছো? নড়ে উঠবে কেন? ওই দেখ, হাতটাও তুলছে। হে কি কাণ্ড রে বাবা, শেষে কিনা ভূতের পাল্লায় পড়লাম। ওরে বাবারে, ওরে বাবারে, পালা সবাই, পালা পালা পালা, ওরে বাবারে। হঠাৎ জগাই চিতার ওপর উঠে বসলো। এই দেখে সবাই ওরে বাবারে করতে করতে ছুটতে শুরু করেছে। আরে পালাচ্ছিস কোথায়? আমি বেঁচে আছি রে, আমাকে বাড়ি নিয়ে চল। দাঁড়াও দাঁড়াও, বাবা কি বলছে শোনো। রমেশ বাপ আমার, আমি মরি নাই রে, আমাকে বাড়ি নিয়ে চল। সবাই আবার ছুটে আসে। কিন্তু বাবা, তুমি বেঁচে উঠলে কি করে? তুমি তো মারা গেছিলে। আমি তো মরি নাই, হয়তো দমটা আটকে ছিল। বৃষ্টির জল শরীরের ওপর পড়তেই আবার জ্ঞান ফিরে আসে। তোর বাবা বেঁচে আছে রে, আমি মরি নাই, আমাকে বাড়ি নিয়ে চল। সত্যি বাবা, তুমি বেঁচে আছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ রে বেটা, আমি বেঁচে আছি, আমাকে বাড়ি নিয়ে চল, শরীর বড্ড ক্লান্ত। হ্যাঁ বাবা, এই চলো, খাটে করে বাবাকে নিয়ে চলো বাড়ি। তারপর সবাই মিলে আবার খাটে করে জগাইকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। কেউ বুঝতে পারল না জমিদারের ভিতর জগাই ঢুকে আছে। গ্রামে তো হইচই পড়ে গেল। সবাই ভেবেছিল জমিদার মারা গেছে, এবার সবাই একটু শান্তিতে থাকতে পারবে। কিন্তু জমিদার আবার ফিরে আসতেই তাদের মন বেদনায় ভরে উঠল। যাই হোক, জগাই এসে জমিদারি বিছানায় শুয়ে এক ঘুমে পরদিন দুপুরে উঠল। কি গো, তুমি তো খুব ঘুমিয়ে নিলে। তা ঘুমাবো না? কতদিন এমন নরম বিছানা পাই নাই। মানে?
না মানে শরীরের ওপর দিয়ে কত ধকল গেছে বলো তো। হ্যাঁ তা তো বটেই। চলো স্নান করে খেয়ে নিবে। তারপর স্নান করে খেতে বসলো। এত সব খাবারের আয়োজন দেখে জগায়ের তো জিভে জল চলে এলো। এত খাবার সে বেঁচে থাকতে কোনোদিন খায়নি। এক এক করে সব পাত খালি করে দিল জগাই। কি গো, তুমি সব খাবার একাই খেয়ে ফেললে? তা কি করব, খুব খিদে পেয়েছিল যে। মা এমন করে বলছো কেন? বাবা দুদিন খেতেই পারে নাই, তা খাবে না? কি জানি বাবা, তোর বাবার মতিগতি ভালো লাগছে না। শোন বাবা রমেশ, তোর বাবা অনেক অত্যাচার করেছে এতদিন, তাই ভাবছি কিছু ভালো কাজ করে যাব। এই লিস্টে গ্রামের বেশ কিছু গরিব চাষির নাম আছে। এদেরকে কাল সকালে ঘরের সামনে আসতে বল। কেন বাবা, আবার ওদের কাছে জমি নেবে নাকি? ওদের তো আর জমিই নেই। তার থেকে বরং গদাই, বরণ, নিতেশ, হোসেন, তুহিন এদের বেশ কয়েকটা জমি আছে, ওদেরকে আসতে বলি না? তুইও দেখছি তোর বাবার মতোই হয়েছিস। যা, যেটা বললাম সেটা কর। কথা মতো তারা সেই সব চাষিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এদিকে রুদ্রপ্রতাপের শরীর নিয়ে জগাই গ্রাম ঘুরতে বের হলো। কতদিন পর ঘুরে ঘুরে দেখছে, বেশ ভালোই লাগছে। হাঁটতে হাঁটতে গ্রামের শেষে একটা পুকুর পাড়ে এসে দাঁড়ালো। দেখলো তার বউ পুকুরে থালা বাটি মাজছে। বউকে এতদিন পর দেখে তার চোখে জল চলে এলো। জগাই ভুলে গেল যে সে জমিদারের শরীরের ভেতরে আছে। কি গো মালতী, কেমন আছো? কে? ও তুমি? আমার স্বামীর জীবন নিয়েও আশ মেটেনি, এখন আবার আমি কেমন আছি জানতে চাইছো? তোমার মতলব আমি বুঝি না ভেবেছো? শয়তান, চলে যাও এখান থেকে। এই দেখো, রাগ করছো কেন? ও এগিয়ে গিয়ে মালতীর হাতটা ধরে। আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্বামী গো। আদিক্ষেতা, মরণ নাই। হাত ছাড় বলছি, না হলে আমি চিৎকার করব। জগাই গো, তোমার জগাই। একদম তোমার এই বিষাক্ত মুখে আমার স্বামীর নাম আনবে না। তখনই রমেশ দুজনকে নিয়ে ওই দিকে হেঁটে যাচ্ছিল। বাবাকে দেখতে পেয়ে বলল, বাবা, তুমি এই জগাইয়ের বউয়ের কাছে কি করছো? কিছু দরকার থাকলে আমাকে বলতে পারতে। সে তোরা বুঝবি না, তোরা বাড়ি চল, আমি আসছি। না না বাবা, তোমার এখনো শরীর ভালো হয় নাই, একা একা ঘুরো না, বাড়ি এসো, না হলে আমরাও দাঁড়াচ্ছি। বেশ বেশ চল, আর দাঁড়াতে হবে না। তা যে কাজটা দিয়েছিলাম সেটা করেছিস তো? হ্যাঁ বাবা, কাল ওদেরকে আসতে হবে শুনেই তো ওরা ভয়ে জড়ো সড়ো হয়ে গেছে। পরদিন সকাল। ঘরের সামনে চেয়ারে বসে আছে জগাই, সামনে টেবিলে লাট করা জমির দলিল। তাহলে তোমরা সবাই এসে গেছো। তোমাদের ওপর আমি অনেক অত্যাচার করেছি, এখন সময় হয়েছে কিছু ভালো কাজ করে যাওয়ার। তাই আমি ঠিক করেছি, তোমাদের কাছে যেসব জমি আমি জোর করে ছিনিয়ে নিয়েছি সেগুলো সব তোমাদেরকে ফেরত দেবো। উপস্থিত সবাই এই কথা শুনে অবাক হয়ে যায়। সব থেকে বেশি অবাক হয় রমেশ আর তার মা। মা, বাবা এসব কি বলছে? জমি ফেরত দিয়ে দিবে? তাহলে তো আমাদের অনেক জমি কমে যাবে। আমারও তোর বাবাকে সন্দেহ হয়। শ্মশান থেকে ফিরে আসার পর থেকে ওর মতিগতি পাল্টে গেছে। তোমরা সবাই এক এক করে এসে নিজেদের জমির দলিল নিয়ে চলে যাও। গ্রামের গরিব কৃষকরা এক এক করে দলিল নিয়ে বাড়ির পথে রওনা দিল।
সবাই চলে যেতে রমেশ বলল, বাবা, এসব কি করলে? সব জমি ফিরিয়ে দিলে? হ্যাঁ রে, এ জমি কোনো দিনই আমার ছিল না। এ একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কিছুই বাড়াবাড়ি হয় নাই, এখনো অনেক কিছু বাকি আছে। ভালো কাজ না করলে পরপারে যে শান্তি পাবো না। রমেশ রাগে গটগট করতে করতে ঘরের ভেতর চলে যায়। রাত তখন 1টা, গ্রাম শুনশান, সবাই গভীর ঘুমে তলিয়ে আছে। জগাই তার নিজের দলিলটা নিয়ে হাঁটতে আরম্ভ করলো। এক সময় হাঁটতে হাঁটতে গ্রামের শেষে তার বউ মালতীর বাড়িতে উপস্থিত হলো। দরজা ঠকঠক করতে লাগলো। মালতী, মালতী গো, ও মালতী। তুমি এত রাতে এখানে কি করছো? কাল সবাই দলিল নিয়ে গেল, তুমি এলে না। তুমি যে সত্যি সত্যি সবার দলিল ফেরত দিবে তাকে জানতো। বেশ, দলিলটা দাও, দিয়ে চলে যাও। তা তোমার এত ভালো বুদ্ধি হলো কবে থেকে? তোমাকে সবটা খুলে বলি, শুনো। তারপর যা যা হয়েছে সব জগাই তার বউকে খুলে বলল। তার বউ তো শুনে অবাক। সত্যি গো, তুমি আমার স্বামী? আমার তো বিশ্বাসই হচ্ছে না। শুনো, এই ব্যাগে অনেকগুলো টাকা আছে, এগুলো সাবধানে রেখে দিও, প্রয়োজন মতো খরচ করবে। তোমার বাকি জীবনটা খুব ভালোভাবে কেটে যাবে। আমি এখন আসি, না হলে ওদের সন্দেহ হবে। আমাকে ছেড়ে তুমি আর যেও না। এরপর সে বাড়ি চলে যায়। পরদিন সকাল। বুঝলি রমেশ, ঠিক করেছি কাল গ্রামের গরিব মানুষদের নিমন্ত্রণ করে ভরপেট খাওয়াবো। এসব কি বলছো? সে তো অনেক টাকার ব্যাপার। ওদেরকে কেন খাওয়াতে যাব? বুঝবি না, পরকালে জবাব দিতে হবে, শুধু খেয়ে গেলে হবে না। তোরা সব ব্যবস্থা করতে শুরু করে দে, আর গ্রামের মানুষদের জানিয়ে দে। বাবার কি হলো বলো তো? এক রাতেই কি একটা মানুষের এত পরিবর্তন হয়ে যায়? আমি তোকে আগেই বলেছিলাম, আমার মনে হয় এ তোর বাবা নয়। এসব কি বলছো? বাবা নয় তো কে? তা আমি বলতে পারবো না, তবে এ তোর বাবা নয়। না হলে যে মানুষটা এত কষ্ট করে ওদের কাছ থেকে জমি আদায় করলো, সেই লোকটা কি করে এত সহজে সব জমি দিয়ে দিতে পারে? আর তোর বাবা যে 1 টাকা খরচ করে না, সে কিনা গ্রামের লোকদের খাওয়াবে। আমারও তো সন্দেহ হচ্ছে, কিন্তু কি করা যায় বলো তো? শোন, কালকে তো সবাইকে নিমন্ত্রণ করেছে, তুই কিন্তু কবিরাজ মশাইকে নিমন্ত্রণ করবি। সে সব বিষয়ে অনেক কিছু জানে, আসল ব্যাপারটা ও নিশ্চয় বলতে পারবে। ঠিক আছে, আমি নিজে গিয়ে তাকে নিমন্ত্রণ করে আসব। যাই হোক, পরদিন রাতের বেলা সবাই নিমন্ত্রণ খেতে শুরু করলো। কবিরাজ মশাইও এসেছে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে জগাইকে লক্ষ্য করতে লাগলো। সবার সাথে জগাইও বসেছে খাবার খেতে। আহ, কত খাবার! আজ যখন সুযোগ পেয়েছি তখন ভালো করে খেয়েই নি। জগাই বড় মাছের মাথা নিমেষেই শেষ করে দিল। আহা! এক বালতি মিষ্টি খেয়ে যখন উঠল, তখন কবিরাজ মশাই যা বোঝার বুঝে নিয়েছে। চুপি চুপি রমেশ আর তার মাকে ডেকে বলল, এ রুদ্রপ্রতাপ নয়। তাহলে কে এটা বাবা? রুদ্রপ্রতাপের শরীরে কোনো প্রেতাত্মা ভর করেছে। কি করে এমন হলো? সেদিন যা হবার শ্মশানেই হয়েছে। আমার মতে তোমার বাবা আর বেঁচে নেই। তোমার বাবার শরীরটা নিয়ে কোনো প্রেতাত্মা এই সব কাণ্ড করছে। কি ব্যাপার, ওরা এত গুরুত্ব সহকারে কি আলোচনা করছে?
আমি যে এর শরীরের ভিতরে ঢুকে আছি এটা আবার বুঝতে পারে নাই তো? যা করার তাড়াতাড়ি করতে হবে। রমেশ, এদিকে শোন। কি বলছো? আমার ঘর থেকে টাকার থলিটা নিয়ে আয়, আর যারা যারা নিমন্ত্রণ খেতে এসেছে সবার হাতে 1000টা করে টাকা দিয়ে দে। না, তোমার কোনো কথাই আর শোনা হবে না। টাকা কি গাছে ফলে নাকি? রমেশ, শোনো, ও যা বলছে তাই করো। ওর এখন অনেক শক্তি, মানা করলে তোমাদের প্রাণও যেতে পারে। কিন্তু এতগুলো টাকা। যা বলছি শোনো। তারপর রমেশ টাকার থলিটা নিয়ে এসে সবাইকে 1000 টাকা করে দিয়ে বিদায় জানালো। যাক, এখন অনেকটা শান্তি, এবার একটু আরামে ঘুম দিই গাই। জগাই চলে গেল ঘরের ভিতর। কি দেখলে তো, এবার ওকে বন্দি করার ব্যবস্থা করতে হবে। কিন্তু কি করে করবে কবিরাজ? সেটা আমার ওপরে ছেড়ে দাও। এই বলে কবিরাজ মশাই ঘরের ভিতর সোজা জগাইয়ের রুমে ঢুকে পড়ল। কি কবিরাজ মশাই, কি মনে করে? সে তো তুমি সবই বুঝতে পেরেছ। তা তো পেরেছি, তোমাকে যে ওরা ডেকে এনেছে তা ভালোই বুঝতে পারছি। তা কি চাও বলো? তুমি যে রুদ্রপ্রতাপ নও তা তো বুঝতে পারছি, কিন্তু তুমি কে যে ওর শরীরে আশ্রয় নিয়েছো? তোমার কাছে লুকিয়ে আর কি করব? আমি সেই জগাই যাকে রুদ্রপ্রতাপ খুন করেছিল। ও, তুমি সেই জগাই? শুনো, আমি সব খবর পেয়েছি। তুমি ওর শরীরে ঢুকে খারাপ কিছু করো নাই। যা করেছো গ্রামের মানুষদের ভালোর জন্যই করেছো। তবে এখন এই মৃত শরীরটা ছেড়ে তুমি চলে যাও। যদি না যাই? যদি না যাও, আমি তোমার অন্তত কোনো ক্ষতি করব না, কিন্তু ওর ছেলে বউ আরও বড় তান্ত্রিককে ডেকে আনবে। সে তোমাকে চিরদিনের জন্য বন্দি করে দিতে পারে। তাই আমার মতে বলে তুমি চলে যাও। তোমার তো সব কাজই হয়ে গেছে। তাও অবশ্য হয়েছে, তবে আমার আরও একটা কাজ বাকি আছে। সেটা করে আমি এর শরীর ছেড়ে চলে যাব। কি কাজ? আমি এই গ্রামে একটা স্কুল তৈরি করে দিয়ে যেতে চাই, যেখানে গ্রামের সবাই পড়াশোনা করে শিক্ষিত হতে পারবে। ঠিক আছে জগাই, তোমার উদ্দেশ্য অনেক মহৎ। আমি এই কাজে তোমাকে সাহায্য করব। আমি দায়িত্ব নিয়ে স্কুল তৈরি করব। কবিরাজ গিয়ে তার ছেলে বউকে সব ব্যাপারটা খুলে বলল। প্রথমে তারা রাজি হলো না, পরে বাধ্য হয়ে রাজি হয়। জগাই 2 ব্যাগ টাকা নিয়ে নিচেই নেমে আসে। কবিরাজের হাতে ব্যাগ দুটো দিয়ে বলল, তোমার হাতে দায়িত্ব দিয়ে গেলাম, আর তোরাও শুনে রাখ, যদি এই কাজে কবিরাজকে কেউ বাধা দেয় আমি তার ঘাড় মটকে দেব। আর শোন, আমি চলে যাচ্ছি। ওই শ্মশান ঘাটের গাছতলায় তোদের রুদ্রপ্রতাপের শরীর পড়ে থাকবে, নিয়ে এসে পুড়িয়ে দিস। এরপর জগাই হাঁটতে হাঁটতে শ্মশানের উদ্দেশ্যে রওনা দিল। ঠিক গাছতলায় এসে ওর শরীর ছেড়ে বেরিয়ে গেল। পড়ে রইল রুদ্রপ্রতাপের নিথর দেহ। পরদিন গ্রামে জগাইয়ের ব্যাপারে সবাই জেনে গেল। সবাই জগাইয়ের জয় জয় করতে লাগলো। কবিরাজ মশাইও জগাইয়ের কথা রেখেছে, গ্রামে একটা সুন্দর বিদ্যালয় তৈরি করেছে। জগাইয়ের এই কাজ এখন গ্রামে বীরত্বের পরিচয় দেয়। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।